বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ করাবো। এর আগের চ্যাপ্টারগুলো হয়েছিল, তাই আলোর প্রতিসরণ থেকে শুরু করছি। তো আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রথমেই যদি আমি বলি যে কথাগুলো আসবে, ধরো আমি জানালার কাচের পাশে দাঁড়ায় আছি, তখন কি হয়? তখন দেখা যায় যে আমার কিছু আবছা আবছা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। তো এই আবছা প্রতিচ্ছবি যেটা, সেটা তো প্রতিফলন, আমরা প্রতিফলনের চ্যাপ্টারে পড়েইছিলাম। তো তারপরে কিছু অংশ ওই কাচে শোষিত হচ্ছে, বাকি কিছু অংশ দেখা যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাচ্ছে এমনি হুবহু সোজা যেরকম পড়তেছিল ওরকম বেরিয়ে যাচ্ছে না, দেখা যাচ্ছে একটু বাঁকা হয়ে বেরিয়ে যাচ্ছে। ধরো দুটো স্বচ্ছ মাধ্যম যদি বলি, এক সাইডে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা দুই মাধ্যমের মাঝখানটা বিভেদ তল যেটাকে বলে। তো এখানে যদি কোনো আলো এসে পড়ে, আলো পড়ে ধরো সোজা না গিয়ে এইভাবে সোজা যাওয়ার কথা ছিল, এটা একটু বেঁকে এদিক দিয়ে বেরিয়ে গেল। এই বেরিয়ে যাওয়ার ঘটনাটা, এই ঘটনাটাকেই বলবো আমরা আলোর প্রতিসরণ। মানে কোনো দুটি স্বচ্ছ মাধ্যমে একটি মাধ্যম থেকে আলো যদি অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় বা পড়ে, সেখান থেকে এই আলোর বেরিয়ে যাওয়ার ঘটনাটা, বাঁকা হয়ে বা তির্যকভাবে বেরিয়ে যাওয়ার ঘটনাটা, এটাকেই বলতেছি কি আলোর প্রতিসরণ। তো এটাকে আমরা বলি আসলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটাকে বলি আমরা, যেটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলি আমরা প্রতিসরিত রশ্মি। তো অবশ্যই তির্যকভাবে পড়তে হবে, নাহলে সোজা পড়লে সোজাই বেরিয়ে যাবে। তো আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আপতন বিন্দু বলি। এই বিন্দুটাতে আমরা একটা লম্ব যদি আঁকি, এইটাকে বলি আমরা অভিলম্ব। এটাকে বলি আমরা অভিলম্ব। আর এটাকে তো আমরা বলেছি বিভেদ তল। আর এই কোণটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ। আর এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। বোঝা গেছে? তো এটা হলো আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম সেটা একটু মনোযোগী হই। সেটা হলো যে এই আলো তির্যকভাবে পড়লো কোনো বিন্দুতে, সেখান থেকে একটু বেরিয়ে, মানে একটু বাঁকা হয়ে, সোজা না গিয়ে একটু বাঁকা হয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে বলতেছি আমরা আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণের অনেক উদাহরণ আমরা দেখতে পারি। যেমন ধরো তোমাদের বাড়িতে পুকুর ঘাট আছে, পুকুর ঘাটে দেখবা সিঁড়িটা যেটা পানির নিচে থাকে, সিঁড়িটা মনে হয় কি একটু উপরে উঠে আছে, তাই তো? একটু উপরে দেখা যাচ্ছে। এই উপরে দেখা যাওয়ার ঘটনাটাকে বলবো আমরা কি প্রতিসরণ। কেননা আমি যখন ওই উপরে, মানে আমি যখন ওই সিঁড়িটা ওইখানে কল্পনা করে পাড়া দিই, তখন দেখা যায় কি আমার পাটা পড়ে যায় বা আমি পড়ে যাই। ঠিক আছে? কারণ কি, সিঁড়িটা ওই জায়গায় আসলে নেই। সিঁড়িটা আমরা দেখছি ওই জায়গায় আছে, আসলে ওই জায়গায় নেই। এছাড়া আরও এরকম হতে পারে, যেমন ধরো আমরা মাছ মারতে গেলে ওই যে বর্ষা নিক্ষেপ করি, বর্ষা নিক্ষেপ করলে আমরা যে জায়গায় দেখতেছি মাছটা আছে, ওই জায়গায় যদি নিক্ষেপ করি, তাহলে অবশ্যই কি হবে? মাছটা ধরা পড়বে না। মাছটা আসলে থাকে, এই ধরো আমরা বর্ষা নিক্ষেপ করতেছি এদিক থেকে, আমরা দেখতেছি এই জায়গায় মাছটা আছে, আসলে মাছটা ওই জায়গায় না থেকে এই পানিতে এখানে এসে পড়ার পর মাছটা আসলে এই জায়গায় আছে, আমরা দেখতেছি আসলে এই জায়গায় আছে। আমরা এই জায়গা লক্ষ্য করে মারি, মানে এটা একটু এই পাশে হতো, আমরা এই জায়গা লক্ষ্য করে মারি, কিন্তু আসলে কি এটা একটু বেঁকে যে এদিকে আসছে, এখানে আমরা আর বুঝি না। এই মাছের আলোটা দেখা যায় আমাদের চোখে আসে এইভাবে, তো যে কারণে আমরা এটাকে এইখানে দেখি। এটা একটু পরে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, দেখো জিনিসটা। যেমন ধরো এতক্ষণ তো আমরা এইভাবে বললাম, তো এইখানে যদি দুটো মাধ্যমের কথা বলেছি, একটা পানি মাধ্যম, একটা বায়ু মাধ্যম যদি হয়, তাহলে কি হবে? ধরো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা ঘন মাধ্যম, আর এটা হালকা মাধ্যম, আর এটা হলো অবিলম্ব। এই সেটা তো বিভেদ তল আছেই। যাই হোক, আমাদের কোন একটা আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে আসে, তখন এটা এই যে অভিলম্বটা আছে না, এই দিকটায়
খানিকটা বেঁকে যাবে, মানে এদিকে যাওয়ার কথা ছিল সেখানে খানিকটা কি এদিকে বেঁকে যাবে, ঠিক আছে, মানে অবিলম্বের কাছাকাছি সরে যাবে। আর যদি উল্টো হয়, যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে কি হবে, দেখো ধরো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে এখানে, তো সেক্ষেত্রে আপতিত রশ্মিটা আপতন বিন্দুতে পড়ার পর এটা অবিলম্বের দিকে সরে না গিয়ে এই দিকে সরে যাবে, উল্টো দিকে, মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। প্রতিসরিত রশ্মিটা কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো ঠিক সেই ঘটনাই ঘটেছিল মাছের বেলা। এখানে মনে করো মাছটা এখানে ছিল, আমরা দেখছি এখানে, তো সেই হিসাবে মাছটা আমরা কল্পনা করতেছি কি এই জায়গাটায়, আসলে এখানে মাছটা ছিল না, আসলে ছিল কোথায়, এখানে। তো এই জন্য আমাদের মাছটা যদি ধরতেই চাই বা মারতেই চাই সেক্ষেত্রে কি নিচে এবং একটু দূরে নিক্ষেপ করতে হবে। বিষয়টা বুঝতে পারছো আশা করি। এরপরে আসো হালকা মাধ্যম ঘন মাধ্যম তো বুঝে গেলাম। তো এখান থেকে আমরা যদি অন্য আলোর প্রতিসরণের সূত্র আছে দুটো, ঠিক আছে, সূত্রতে চলে যাই। তো সেক্ষেত্রে আমরা সূত্রগুলো কি কি জানি, এই যে আমরা যে এত কিছু আঁকলাম, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, তারপর লম্ব, এগুলো যদি যেগুলো আঁকলাম, এগুলো যদি আমরা একটা সমতল কল্পনা করে নিই, এখানে যে একটা সমতলে আছে, তাহলে মানে এখানে সমতল যদি কল্পনা করে নিই তাহলে কি আমরা বলতে পারি কি এগুলো আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। তোমাদের দেখো প্রতিসরণের প্রথম সূত্রটাই কি এই জিনিসটাই দেয়া আছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এখন প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলার আগে তোমাদের যে জিনিসটা আমি বলবো, প্রতিসরণাঙ্ক, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, প্রতিসরণাঙ্কের ব্যাপারটা দেখো, এখানে আপতন কোণ হয়েছে, যেটা মানে আপতিত রশ্মি পড়তেছে এখানে অবিলম্বের সাথে যে কোণটা হলো এটাকে বলে আপতন কোণ, বলেছি আগেও। আর এটা হলো কি প্রতিসরণ কোণ। এটাকে যদি আমি আই ধরে নিই, এটাকে যদি কি আর ধরে নিই, তাহলে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত সর্বদা একটা ধ্রুব সংখ্যা থাকে। এই ধ্রুব সংখ্যাটা ইটা দিয়ে আমরা প্রকাশ করি, ইটা। যাই হোক, এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলতেছি কি প্রতিসরণাঙ্ক। তার মানে দাঁড়াচ্ছে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা, যে ধ্রুব সংখ্যাটাকে আমরা বলতেছি প্রতিসরণাঙ্ক। এখন যদি দুটো মাধ্যম এ আর বি হয়, এ বি যদি হয়, তাহলে এখানে এটাই হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন একটা মাধ্যম যদি এ না হয়ে আমরা যদি এটা হতো যে শূন্য মাধ্যম যদি হতো, তখন এখানে কিছু দেওয়ার দরকার নেই, তখন এভাবে লিখে দিতাম ইটা বি সমান কি সাইন আই বাই সাইন আর। বিষয়টা আশা করি বুঝতে পারছো। তখন এই যে এইটাকে আমরা তখন বলতে পারতাম, এই জিনিসটাকে তখন আমরা বলতাম পরম প্রতিসরণাঙ্ক। এটাকে বলতাম আমরা কি পরম প্রতিসরণাঙ্ক। তো তোমাদের এই পরম প্রতিসরণাঙ্ক নিয়েই কথাটা আছে। দেখো তোমাদের বইয়ের দ্বিতীয় সূত্র যেটা আছে সেক্ষেত্রে একটু মানে পূর্বের বইগুলোর থেকে একটু ব্যতিক্রম করে দিয়েছে। তো পূর্বের বইগুলোতে কিন্তু আমি প্রথমে যে লিখছি আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাই মানে এইটাই ছিল আসলে কি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়ে থাকে। বিজ্ঞানী স্নেল যেহেতু আবিষ্কার করেছিল, এই জন্য স্নেল সূত্র নামে এটাকে আখ্যায়িত করা হয়ে থাকে। তবে এখনকার বইয়ে যে জিনিসটা যেভাবে দেয়া সেটা হলো যে আসলে কি এই দুটো মাধ্যমের প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক আলাদা। যদি একটা ধরি n1 আর একটা যদি n2, একটা যদি ধরি n1 একটা যদি ধরি n2, তাহলে এই সাইন আই এটা হচ্ছে আপতন কোণের সাইন আর, এটা হলো প্রতিসরণ কোণের সাইন। সেক্ষেত্রে এ দুটো কি হবে সমান হবে, মানে পরম প্রতিসরণাঙ্ক আর কি আপতন কোণের গুণফল দুটো কি হবে সমান হবে। তোমাদের বইয়ে এভাবে দেয়া, আসলে জিনিসটা একই জিনিস। এখানে n2 বাই n1 সমান আমরা এটা লিখতে পারবো, সমস্যা নেই। তো ঘুরে ফিরে একই জিনিসই আসবে, সাইন আই বাই সাইন আর।
সাইন আর। তো এই জিনিসটাই, এর পরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বেলা আমার অনেক কথাই বলতে হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি দেখো তোমরা যে ধরো এটা একটা ঘন মাধ্যম, এটা একটা ঘন মাধ্যম আর এটা একটা হালকা মাধ্যম। এটা হচ্ছে অবিলম্ব, এখানে বিভেদ তল। এখন আমরা আগেই জেনেছি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতিত রশ্মি খানিকটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে যে কোণটা ছিল এটা একটু কি সোজা না গিয়ে একটু বেশি বড় হয়ে গেছে, তাই তো? এরপরে যদি এমন হয় যে আমাদের যে কোনো আপতন কোণের জন্য একটা আপতন কোণ যদি হয়, তাহলে এটা সরতে সরতে যদি এই বিভেদ তল বরাবর চলে যায়, বিভেদ তল বরাবর চলে যায়, তাহলে এই কোণটাকে আমরা বলি সংকট কোণ। অর্থাৎ যে জিনিসটা দাঁড়াচ্ছে, যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, অথবা প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর চলে যায়, সেই কোণটাকে বলে সংকট কোণ। সেই কোণটাকে বলে সংকট কোণ। এখন ধরো সংকট কোণের চেয়েও যদি বড় হয় আমাদের আপতন কোণটা যদি সংকট কোণের চেয়েও বড় আঁকি, তাহলে কি হবে? তো সেটা আর এই মাধ্যমে যাবে না, এই বিভেদ তলে এখানে আপতিত হওয়ার পর এটা পূর্বের মাধ্যমে কি আবার ফিরে আসবে। এই যে মানে সংকট কোণের চেয়ে বড় আপতন কোণ হলে সেটা আর কি সেই আপতিত রশ্মিটা হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় কি ঘন মাধ্যমে ফিরে আসবে। এই ফিরে আসার ঘটনাটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞায় আমরা যেটা বলতে পারি সেটা হলো এই যে আপতন কোণের জন্য যে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড়, অবশ্যই সেটা বলে দেবা, যে আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় এবং সে আপতন কোণের জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি না গিয়ে পুনরায় কি পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাটাকেই বলতেছি আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন এটা পেয়ে গেলাম আমরা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বিষয়টা আশা করি বুঝতে পারছো। এবার আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কি কি প্রয়োগ আছে একটু দেখি। ধরো মরুভূমিতে আমরা ধরো গেছি কিন্তু পানির সন্ধান পাচ্ছি না, তো এখানে গাছ আছে, গাছের ছায়াটা কিভাবে আমরা পানি মনে করি, গাছের ছায়াটাকে আমরা পানি মনে করি, কিন্তু আসলে ওখানে গিয়ে বিভ্রান্ত হয়ে যায় যে আসলে এটা কি ছিল, পানি ছিল না, বা গাছের ছায়াটাও আমরা দেখি অন্য জায়গায়। আসলে বিষয়টা এরকম, দেখো কিরকম। এই ধরো এখানে একটা গাছ আছে, এখানে গাছ আছে, তো আমাদের সূর্যের আলো যে মরুভূমিতে অনেকটা খারাপভাবে পড়ে, যে কারণে দেখা যাচ্ছে কি, তো এই নিচের বায়ুটা অনেকটা হালকা হয়ে যায়। মানে এখানে যখন বালুটা উত্তপ্ত হয়, বালুটা উত্তপ্ত হওয়ার ফলে নিচের বায়ুটা হালকা হয়ে যায়, উপরের বায়ুটা ঘন হয়। এমনি সাধারণ জায়গায় সেক্ষেত্রে আমাদের কি নিচের বায়ুটা ঘন আর উপরের বায়ুটা হালকা হয়ে থাকে সাধারণত, কিন্তু মরুভূমির বেলা ঘটনাটা হয় উল্টো, যে নিচের বায়ুটা হয় হালকা, উপরের বায়ুটা হয় ঘন। সেক্ষেত্রে এখানে আপনা আপনি একটা বিভেদ তলের সৃষ্টি হয়ে যায়, দুটোর মাঝখানে একটা বিভেদ তলের সৃষ্টি হয়ে যায়। এখন এই গাছটার ছায়া যদি এখানে না পড়ে, এখানে পড়ে, তো সেটা আর এপাশে না গিয়ে, এই মাধ্যমে মাটিতে না গিয়ে সেটা আবার কি পূর্বে এদিকে একটা জায়গায় এসে দেখা যায়। তো আমরা তখন মনে করি কি এই জায়গাটায় পানি আছে, বা এই জায়গাটা জল করছে বিধায় এই জায়গাটায় পানি আছে। আসলে ওখানে গিয়ে দেখতে পারি পরবর্তীতে কি এই জায়গাটায় কোনো পানি নেই। আমাদের ধারণাটা কি ভুল, বা মানে এই জায়গাটায় আসলে না, এই জায়গাটায় আমরা যদি দাঁড়ায় থাকি তখন আমরা দেখবো যে পানিটা এই জায়গায় আছে, হ্যাঁ, এই সোজা দেখতে পারবো এখানে। তো আমরা আসলে তখন কি ভুল পথে চলে যাব। তো এই যে ভুল পথে যাওয়ার ঘটনাটা, এটাকে আমরা বলি কি মরীচিকা। হ্যাঁ, তো আমাদের আরো অনেক প্রয়োগ আছে এই ধরনের। তো অপটিক্যাল ফাইবার, এখন অপটিক্যাল ফাইবার নিয়ে কথা বলতে গেলে, এটা একটা অপটিক্যাল ফাইবারটা হচ্ছে কি, এটা সরু নমনীয় কাচের তন্তু। সরু নমনীয় কাচের তন্তু এখানে এরকম থাকলো মনে করো,
তো এই ভিতরের অংশটাকে, এই তারের ভিতরের অংশটাকে আমরা বলি কোর, ভিতরের অংশটাকে বলি কোর, আর এই যে বাইরের অংশটাকে বলি ক্ল্যাড। এটা হচ্ছে ক্ল্যাড, আর এটা হচ্ছে কোর। হ্যাঁ, তো বাইরের অংশটা মানে সরু নমনীয় কচের তন্তু হলো দুটো অংশ আছে, একটা হলো কোর, একটা হলো ক্ল্যাড। সেক্ষেত্রে বাইরের অংশটা যেটা হয়, বাইরের অংশটার প্রতিসরণাঙ্ক একটু কম হয় ভিতরের অংশটার তুলনায়। যে কারণবশত আমাদের যদি এখানে কোনো আলোক রশ্মি বা কোনো সংকেত পড়ে, সেটা প্রতিফলিত হতে থাকে এইভাবে, এভাবে প্রতিফলিত হতে হতে এবার দিয়ে বেরিয়ে যায়। মানে এখানে দেখা যায় কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হয়। যেহেতু কাঁচ শোষণ করে না, সাধারণত কম করে তুলনামূলক, সেক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা দিচ্ছি বা যে আলোটা পড়তেছে সেটা পুরোটাই কি এখানে আমরা পেয়ে যাই, তাই তো। তো সেই জিনিসটাই হচ্ছে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কাজটা এখানে হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের বেলায়, তাই তো। তো আমরা সাধারণত ডিশের তার বা এই ধরনের তারে আমরা এই ধরনের কি অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি। এবার আসো পেরিস্কোপ। তো আমাদের সমুদ্রের তলদেশে যখন সমুদ্রের তল থেকে উপরে জিনিস যদি দেখার দরকার পড়ে, তখন আমরা সাধারণত পেরিস্কোপ ব্যবহার করে থাকি। এই পেরিস্কোপগুলো অনেকটা কি সাবমেরিনগুলোতে আর কি থাকে। ধরো পেরিস্কোপগুলো অনেকটা এই ধরনের হয়, এই। তো আমি এখান থেকে মনে করো দেখছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে এইখানে আমরা একটা প্রিজম বসিয়ে দেয়া থাকে এরকম করে। তো এখানে এটা যদি লম্ব হয় বা অবিলম্ব হয়, এখান থেকে আলো এসে পড়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে এদিকে কি আবার 45 ডিগ্রি হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে কি আবার এই পাশে বেরিয়ে যায়। এখানে যদি আবার ঠিক এরকম একটা দেয়া থাকে, সাধারণত দর্পণ ইউজ হয়, তো সেক্ষেত্রে এটা আবার কি এখানেও 45 ডিগ্রি কোণ হয়ে আবার কি বেরিয়ে যায়। এখানে 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানেও কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কি এভাবে বেরিয়ে গেলে আমরা তখন কি দেখতে পাই। তো উপরের জিনিসটা আমরা এখানে কি একদম স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এগুলো অবশ্যই শিখে রাখবে। ধন্যবাদ সবাইকে।